প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। দিল্লিতে বসে থাকলে হবে না, রাজ্যে আসুন, ফের জ্ঞানেশ কুমারের উপর চাপ বাড়ালেন শ্রমিক। বহরমপুর থেকে বিজেপির ডামি অধীরকে আক্রমণ অভিষেকের, তোপ নয়া এজেন্ট হুমায়ুনকেও। বিক্ষোভের নামে নৈরাজ্য, যাত্রীবাহী বাসে পাথর হামলা, বেলডাঙ্গায় 30 জনকে গ্রেপ্তার পুলিশের। মা কালী মা কামাখ্যা জুড়ে গেল, ভোটমুখী বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের সূচনায় বললেন মোদি। নির্বাচন কমিশনের কীর্তি, ভোটার তালিকায় দাদু হলেন বাবা, বিপাকে হাওড়ার সাঁকরাইলে 200 ভোটার। রেশন কার্ড থাকলেই মাসে মিলবে 2000 টাকা, বিনে ভাড়ায় চড়া যাবে বাসে, নির্বাচনী প্রতিশ্রুতি জয়ার দলের। ইস্তফা, পেন ডাউন শয়ে শয়ে বিএলওর, 14 ফেব্রুয়ারি কি বেরোবে না এসআইআর তালিকা? ফর্ম 7 জমা দিতে সোমবারের ডেডলাইন বিজেপির, এবার কোমর বেঁধে মাঠে নামলেন দলীয় বিধায়করা। জেনজির ভোটাররা রয়েছে বিজেপির সঙ্গেই, দুর্ভেদ্য জায়গায় একের পর এক জয় নিয়ে বাংলা থেকে বার্তা মোদির। বাঁধের নামে কত যে খেলা হয়, তৃণমূলের দুর্নীতি নিয়ে হাটে হাড়ি ভাঙলেন মোদি। দলে সক্রিয় হলেও মূল মাঠের বাইরেই দিলীপ, মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে কি বললেন বিজেপি নেতা? এবার বাংলায় আসল পরিবর্তন, মালদহে জনস্রোত দেখেই প্রবল আত্মবিশ্বাসী মোদি। ফের উত্তপ্ত বেলডাঙ্গা, জি24 ঘন্টার পর এবার আক্রান্ত এবিপি আনন্দের সাংবাদিক, কোথায় পুলিশ? বাংলায় উত্তপ্ত পরিস্থিতি, শুধু রাজভবনে বসে থাকলেই হবে না, রাজ্যপালকেও কথা শুনিয়ে দিলেন শ্রমিক। যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন কে বানিয়েছে, প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন অভিষেক। কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেও নাগরিকত্ব নিয়ে গাজর ঝুলিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। মালদহের আম নিয়ে ভরা সভায় বড় মন্তব্য মোদির, কি বললেন প্রধানমন্ত্রী? বিজেপির বিভাজনের রাজনীতি রুখতে হবে, হুঁশিয়ারি অভিষেকের। নির্বাচন কমিশনের কাজে অসন্তুষ্ট, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে গণস্তফা বিএলওদের। 26-এর মহাযুদ্ধে কি মসনদ হারাচ্ছে তৃণমূল, মমতার চিন্তা বাড়ালো বিস্ফোরক সমীক্ষা। সিএএতে আবেদন করেও মেলেনি জবাব, এসআইআর শুনানির ডাক পেয়ে চরম সিদ্ধান্ত শান্তিপুরের তাঁতির। সাবধানে কাজ করুন, বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহে 4 গ্রেপ্তারির পর পরামর্শ পুলিশ সুপারের। বিক্ষোভের নামে নৈরাজ্য, যাত্রীবাহী বাসে পাথর হামলা, বেলডাঙ্গায় 30 জনকে গ্রেপ্তার পুলিশের। ভিনরাজ্যে আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকেরা, হেল্পলাইন নম্বর দিলেন অভিষেক। মহিলা সাংবাদিককে এভাবে মারল, মালদহ থেকে তপ্ত বেলডাঙ্গা নিয়ে তৃণমূলকে তোপ মোদির। অগ্নিগর্ভ বেলডাঙ্গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় পুলিশ, লাঠি ট্রিটমেন্ট দরকার বলছেন সুকান্ত। এবার বিহারে পরিযায়ী হেনস্থা, ফের বেলডাঙ্গায় তাণ্ডব, জাতীয় সড়ক অবরোধ ভাঙল লেভেল ক্রসিং। নির্বাচন কমিশন বোবা কালা, পুরোটা তুগলুকি কারবার চলছে, মন্তব্য ফিরহাদের। ছিলেন 4 ভাই, এসআইআর নোটিশ পেতে দিলশাদ জানলেন, বাবার আরও 2 ছেলে আছে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন, দেশের প্রধান বিচারপতিকে একাধিক আর্জি মুখ্যমন্ত্রীর। মালদায় মোদির হুঙ্কার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বন্দে ভারত উদ্বোধনে শুরু 2026-এর নির্বাচন যুদ্ধ। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি, অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর। নির্মম, গরিবের টাকা লুট করা সরকার, তৃণমূলকে নিশানা করলেও মমতা অভিষেকের নাম উচ্চারণ করলেন না মোদি। বাঁকুড়ার মাঝডিহাই বাদুরের স্বর্গরাজ্য, নিপা সংক্রমণের পরেও ছেদ পড়েনি ভালোবাসায়। শুনানি ঘিরে বিজেপি তৃণমূলের হাতাহাতি, উত্তেজনা বর্ধমান ও নদিয়ায়। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
বিহারে এনডিএ জয়ের পর পূর্ব ভারতে ফের জমে উঠেছে রাজনৈতিক আবহ। মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শুধুই ট্রেন নয়, সেই মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজালেন তিনি। মোদীর স্পষ্ট বার্তা, পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ অধীর, উন্নয়নের সুযোগ চাইছে নূতন প্রজন্ম। এবার পাল্টানোর সময় চায় বিজেপি সরকার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হওয়া, 4টি নূতন অমৃত ভারত এক্সপ্রেস ও উত্তরবঙ্গে যোগাযোগ, পর্যটনে বিনিয়োগ, সব মিলিয়ে পূর্ব ভারতের উন্নয়নের বড় রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বিদেশে যে দ্রুতগতির ট্রেন দেখতাম, আজ ভারত নিজে বানাচ্ছে, আর এর সুবিধা পৌঁছে যাচ্ছে বাংলায়, মালদা উত্তরবঙ্গ সীমান্তবর্তী জনপদে, মন্তব্য তাঁর। সঙ্গে কৃষি, রেশম ও খাদ্য শিল্পে লগ্নির আশ্বাস দিয়ে মোদির দাবি, চাষির পণ্য প্রক্রিয়াকরণ ও বাজার বাড়লে আয়ও বাড়বে। মালদা পিছিয়ে আছে দুর্নীতির জন্য, যোগানের জন্য নয়। ওসমান ত্রিপুরা, ওড়িশা থেকে সদ্য বিহার ও পূর্ব ভারতের রাজনীতিতে বিজেপির উত্থানে টেনে মোদী বলেন, ঘৃণার রাজনীতি থেকে পূর্ব ভারতকে মুক্ত করেছে বিজেপি। এবার পালা বাংলার। উন্নয়নের মডেলে নবপ্রজন্মই বিজেপির শক্তি। উৎসবের রেল উদ্বোধনের মধ্যেই রাজনৈতিক ঝড়। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রকল্প আটকে রাখা ও কেন্দ্রের ত্রাণ বন্টনে গাফিলতির অভিযোগ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। আয়ুষ্মান থেকে নল জল, বিদ্যুৎ থেকে গৃহকেন্দ্রের প্রকল্প আটকে দিচ্ছে তৃণমূল, লুট হচ্ছে গরিবের পাওনা। অভিযোগ মোদীর। বন্যা ত্রাণের টাকাও জনগণের কাছে পৌঁছায়নি বলে দাবি করেন তিনি। বাংলার সামনে সবচেয়ে গুরুতর প্রশ্ন অনুপ্রবেশ, মন্তব্য প্রধানমন্ত্রীর। সীমান্ত জেলা ও উত্তরবঙ্গের নিরাপত্তা ও চিন্তা তুলে ধরে তিনি জানান, বিজেপির সরকার হলে পরিস্থিতি বদলাবে। সিএএ প্রসঙ্গেও শরণার্থী সম্প্রদায়কে আশ্বাস দিয়ে মোদী বলেন, মতুয়া ও নবশূদ্র সহ শরণার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা বিজেপির প্রতিশ্রুতি। মহারাষ্ট্র ও কেরলের সাম্প্রতিক পৌর ভোটে জয়ের উদাহরণ টেনে মোদী দাবি করেন, যেখানে একসময় অসম্ভব ভাবা হতো, সেখানে আজ মানুষ বিজেপিকে আশীর্বাদ দিচ্ছেন। এবার বাংলায় বড় ব্যবধানে আসবে পরিবর্তন। সভাস্থলের ভিড় ও উৎসাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাঙালির এই উদ্দীপনা দেখে বিশ্বাস বাড়ছে, সুষ্ঠু নির্বাচন হলেই বিজেপি জিতবে। শাসক তৃণমূলের গুন্ডাগিরি ও নির্যাতন এর অবসান চেয়ে মোদীর বার্তা, একটা ভোটই বাংলাকে পুরনো গৌরবে ফিরিয়ে দিতে পারে। বন্দে মাতারামের 150 বছরে বাংলা দিক দেশের দিশা। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তকে সংবিধান, গণতন্ত্র এবং বিচার ব্যবস্থা রক্ষার আবেদন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নূতন ভবন উদ্বোধনের অনুষ্ঠানের মঞ্চ থেকেই দেশবাসীকে কেন্দ্রীয় সংস্থাগুলির দ্বারা অন্যায়ভাবে লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষার আর্জিও জানান মমতা। কলকাতা হাইকোর্টের এই নূতন সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি সূর্যকান্ত উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে উত্তরবঙ্গের জন্য ঐতিহাসিক মুহূর্ত ও গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আজ যা করা হচ্ছে তা মানুষ চিরকাল মনে রাখবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এই নূতন বিচার ভবনটি 40.08 একর উৎকৃষ্ট জমিতে 500 কোটিরও বেশি টাকায় নির্মিত হয়েছে। তিনি এটিকে কলকাতা হাইকোর্টের ভবনের চেয়েও উন্নততর ও অত্যাধুনিক বলে অভিহিত করেন। কমপ্লেক্সটিতে 80টি বিচারকের আবাসন, প্রধান বিচারপতির জন্য বিশেষ বাংলো এবং 6টি আদালত কক্ষ রয়েছে। মমতা বলেন, শুধু এই আদালত নয়, রাজ্য সরকার বিচার ব্যবস্থার উন্নয়নে আরও 1200 কোটি টাকা ব্যয় করেছে। যদিও ভারত সরকার এর জন্য তহবিল বন্ধ করে দিয়েছিল। বাংলায় 88টি ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করা হয়েছে, যার মধ্যে 52টি নারী সংক্রান্ত, 7টি পক্সো এবং 4টি শ্রম এবং 19টি মানবাধিকার আদালত রয়েছে। রাজারহাট নিউ টাউনে নূতন বিচার বিভাগীয় পরিকাঠামোর জন্য 14 একর জমি দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের জন্য একটি নূতন ভবন তৈরি হয়েছে এবং রাজারহাট নিউ টাউনে একটি আইন একাডেমিও গড়ে তোলা হচ্ছে। এছাড়াও 6টি নূতন জেলা জজ আদালত এবং 8টি সাব ডিভিশনাল জজ আদালতও স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিচার ব্যবস্থা 4টি গুরুত্বপূর্ণ স্তম্ভ, সংবিধান, নাগরিক বিচার বিভাগ এবং সংবাদ মাধ্যম। তিনি নবীন আইনজীবীদের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেন, কারণ তারা আর্থিক সংকটে ভুগছেন এবং সঠিক সুযোগ সুবিধা পাচ্ছেন না। তাদেরকে যথাযথ সমর্থন ও সাহায্য প্রদানের জন্য তিনি অনুরোধ জানান। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে আবেদন করেন, দয়া করে দেশের সংবিধান, গণতন্ত্র, বিচার ব্যবস্থা, ইতিহাস এবং ভূগোলকে বিপর্যয় থেকে রক্ষা করুন। তিনি আরও যোগ করেন, আপনারা আমাদের সংবিধানের অভিভাবক, আমরা আপনাদের আইনি অভিভাবকত্বের অধীনে আছি, দয়া করে জনগণকে রক্ষা করুন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিশেষভাবে সংবাদ মাধ্যমের বিচার বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে মামলা নিষ্পত্তির আগেই মিডিয়া ট্রায়ালের একটি প্রবণতা দেখা যাচ্ছে, এটি অবশ্যই বন্ধ হওয়া উচিত। তিনি বিচারকদের প্রতি অনুরোধ করেন যেন বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা নাগরিকদের ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা না করে।
এছাড়াও মুখ্যমন্ত্রী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যের জন্য সকলকে একসাথে কাজ করার বার্তা দেন। তিনি চূড়ান্তভাবে বলেন, আমি নিজের জন্য বলছি না, আমি গণতন্ত্রকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে, বিচার ব্যবস্থাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে এবং সংবিধানকে বাঁচাতে এই কথা বলছি। আমরা আপনাদের হেফাজতে আছি, আপনারাই সংবিধানের অভিভাবক, আপনাদের উপর কেউ নেই। ঝাড়খণ্ডে পরিযায়ী খুনের পর এবার বিহারে হেনস্থার অভিযোগ। পরপর 2 দিন অশান্ত বেলডাঙ্গা। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ, স্থানীয়দের ভাঙল লেভেল ক্রসিং। তার ফলে জাতীয় সড়কে তীব্র যানজট, চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক হুমায়ুন কবির। অবরোধকারীদের দাবি, বিহারের চাপড়া এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়। বেধড়ক মারধর, তার বুকের হাড় ভেঙে যায়। এই খবর সামনে আসতেই গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। আহত পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরলে অ্যাম্বুলেন্স করে তাকেও অবরোধস্থলে আনা হয়। পরে চিকিৎসার জন্য তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আনিসুর। হেনস্থার প্রতিবাদে গতকাল সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে উন্মত্ত জনতা। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। লেভেল ক্রসিং ভাঙচুর করা হয়। তার ফলে কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত আপাতত বন্ধ ট্রেন চলাচল। বিক্ষোভের মাঝে আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। অনেকেরই অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও আন্দোলন সামাল দিতে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে উন্মত্ত জনতা তাণ্ডব সামাল দিতে কলকাতা থেকে মুর্শিদাবাদে যাচ্ছে আরপিএফ, আরপিএসএফ। এর আগে ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পাওয়ার পরই গত শুক্রবার জ্বলে ওঠে বেলডাঙ্গা। স্থানীয় স্টেশনে আটকে দেওয়া হয় ট্রেন। তার ফলে শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। পাশাপাশি 12 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। 12 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় কলকাতা উত্তরবঙ্গগামী যান চলাচলে সমস্যা হয়। প্রায় ঘন্টা 7 পর অর্থ সাহায্য এবং চাকুরির প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেন স্থানীয়রা। বেলডাঙ্গার এই ক্ষোভ বৈধ বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উস্কানিতে এমন বিক্ষোভ বলেও অভিযোগ করেন তিনি। মালদহে আজ সভা করতে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজনীতির নামে হিন্দু মুসলমান করে থাকে, এই অভিযোগ বারবারই করেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে আবার ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করছে বিজেপি। মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় ছিল হিন্দুত্বের আঁচ। হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারকে তিনি ব্যাখ্যা করেছেন মা কালী ও মা কামাখ্যার যোগসূত্র হিসেবে। আর তারপরই বহরমপুর থেকে তোপ দাগলেন অভিষেক। এদিকে ভারত মাতার জয় বলে বক্তৃতা শুরু করেন মোদী। বাংলা ভাষায় 2-1টা কথাও বলেছেন তিনি। তারপরই গোটা ভাষণ দেন হিন্দি ভাষায়। সেখানে মতুয়া নমশূদ্র সম্প্রদায়কে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কোনো কথা বললেন না প্রধানমন্ত্রী। অথচ বিজেপি হিন্দু মুসলিম করে চলেছে বলে অভিযোগ। আর এই হিন্দু মুসলিম বিভাজনের তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কড়া প্রশ্ন, যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছেন কে বানিয়েছে, হিন্দু না মুসলমান, তার খোঁজ নিয়ে সভা করছেন। অন্যদিকে নাম না করে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, বেলডাঙ্গার সাম্প্রতিক অশান্তির নেপথ্যে রয়েছে বিজেপির মদতপুষ্ট এক নূতন গদ্দার। বাংলায় নূতন এক গদ্দার তৈরি হয়েছে। বিজেপির বাবুদের ইন্ধন আর মদতেই বেলডাঙ্গায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো উস্কানিতে যেন কেউ পা না দেন। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ধর্মে ধর্মে বিভাজন ঘটিয়ে যারা অশান্তি ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে একজোট হতে হবে। সকাল থেকেই নানা মহলের সঙ্গে কথা বলেছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি এই ঘটনার পিছনে বিজেপির বাবুদের মদত রয়েছে। এই মাটিতে এক নূতন গদ্দার তৈরি হয়েছে। আমি আজ না এলে ওই গদ্দারদের আরও অক্সিজেন দেওয়া হতো। এছাড়াও বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকেও সরাসরি নিশানা করেন অভিষেক। পাশাপাশি নাম না করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের কথায়, একজন গদ্দার, একজন মির্জাফর আর একজন বিজেপির ডামি ক্যান্ডিডেটকে আপনারা বিদায় দিয়েছেন। এবার এই নূতন গদ্দারকেও হারাতে হবে। যারা ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে মানুষকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তৃণমূল কংগ্রেসকে 250 বেশি আসনে পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
এবার যাত্রীবাহী বাসে হামলা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাসে হামলার ঘটনায় ফের বাড়ছে আতঙ্ক। রেলগেট ভেঙে রেল লাইন অবরোধ, রাস্তায় অবরোধের পর এই বাসে হামলার ঘটনায় উঠছে প্রশ্ন, বেলডাঙ্গায় বিক্ষোভের নামে নৈরাজ্য কেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন বেলাতেই বেলডাঙ্গায় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামে। বিকেল পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিন থেকেই উত্তপ্ত হয়েছিল বেলডাঙ্গা। এদিন সকাল থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়। শনিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের, ভাঙল লেভেল ক্রসিং। তার ফলে জাতীয় সড়কে তীব্র যানজট, চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। অবরোধকারীদের দাবি, শুক্রবার বিহারের ছাপড়া এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়। বেধড়ক মারধরে তার বুকের হাড় ভেঙে যায়। সেই খবর গ্রামে আসতেই গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসে ওঠেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। আহত পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরলে অ্যাম্বুলেন্স করে তাকেও অবরোধ স্থলে আনা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মালদহ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। অভিযোগ, বেলডাঙ্গার উপর দিয়ে যাওয়ার সময় ওই বাসটির উপর হামলা হয়। বিক্ষোভকারীরা বাস লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। বাসের চালকের সামনের কাঁচ ভেঙে যায়। হামলা দেখে কোনো রকমে বাস চালক আসন ছেড়ে নেমে পড়েন। আতঙ্কে ভয়ে আর্তনাদ করতে থাকেন বাসের যাত্রীরা। যদিও হামলাকারীরা পাথর ছোড়া বন্ধ করেনি বলে অভিযোগ। কাঁচের জানালা ভেঙে ইটের আঘাতে যাত্রীরা জখম হতে থাকেন। কোনো রকমে বাস থেকে যাত্রীরা নেমে এদিক ওদিক পালাতে থাকেন। ঘটনায় 6 বাস যাত্রী জখম হয়েছেন। তাদের মধ্যে 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। কেন সাধারণ মানুষের উপর এই আক্রমণ? বাসের উপর কেন এভাবে পাথর বৃষ্টি? সেই প্রশ্ন উঠছে। এদিন বেলাতে বিশাল পুলিশ বাহিনীর র্যাব বেলডাঙ্গায় পরিস্থিতি আয়ত্তে নামে রেললাইন অবরোধ করে রাখা হয়। রেললাইন থেকে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। রাস্তায় তাড়া করে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। পুলিশের তরফে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের তরফে শুরু হয় মাইকিং। পরিস্থিতি শান্ত রাখার আবেদন জানানো হয়। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী। এরপর শুরু হয় লাঠিচার্জ। গোটা এলাকায় পুলিশ বাহিনী ও র্যাব টহল দিচ্ছে। জানা গিয়েছে, এদিন দুপুর পর্যন্ত বেলডাঙ্গায় 30 জন গ্রেপ্তার হয়েছে বলে খবর। 22 আসনের মধ্যে 20টিতে জয়। 2021 সালে বঙ্গে তৃণমূলের বিরাট সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা ছিল নবাবের জেলা মুর্শিদাবাদের। যে মুর্শিদাবাদ একটা সময় পরিচিত ছিল কংগ্রেসের গড় হিসাবে। সেই গড়ের শেষ প্রহরী অধীর চৌধুরীকেও 2024 লোকসভায় হারিয়েছে তৃণমূল। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই অধীরের কর্মভূমি বহরমপুরে দাঁড়িয়ে ফের তাকেই আক্রমণ করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, এই অধীর চৌধুরী আসলে বিজেপির ডামি প্রার্থী। শনিবার বহরমপুরের রোড শো থেকে শুরুতেই অধীরকে হারানোর জন্য মুর্শিদাবাদবাসীকে, বহরমপুরবাসীকে ধন্যবাদ জানান অভিষেক। তিনি বলেন, প্রথমেই বহরমপুরবাসী ধন্যবাদ। 2024 সালে বিজেপির ডামি প্রার্থীকে এখান থেকে হারানোর জন্য, তাকে প্রাক্তন করে দেওয়ার জন্য। অধীর যে বিজেপির এজেন্ট সেটা প্রমাণ হিসাবে অভিষেকের যুক্তি। কোথাও কোনো মঞ্চ থেকে কোনোভাবে বিজেপিকে আক্রমণ করেন না তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন, দুবেলা সাংবাদিক বৈঠক করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। আজ গরম লাগলে, বৃষ্টি পড়লে সেটার জন্য মমতাকে দায়ী করেন। একা অধীর নন, সার্বিকভাবে কংগ্রেসকেও আক্রমণ করেছেন অভিষেক। তিনি অভিযোগ করেছেন, শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, কংগ্রেস শাসিত কর্ণাটক, তেলেঙ্গানাতেও আক্রান্ত হতে হচ্ছে বাঙালিদের। অথচ এই নিয়ে সরকারের সাহায্য চাইলে তারা সাহায্যও করেনি। আসলে 2021 বিধানসভায় শূন্য হয়ে গেলেও মালদহ ও মুর্শিদাবাদে এখনও প্রভাবশালী শক্তি কংগ্রেস। মৌসুম নূরে যোগদানের পর হাত শিবির মালদহ ও মুর্শিদাবাদ 2 জেলাতেই চাঙ্গা। সংখ্যালঘু ভোট যদি কংগ্রেসে ফেরে তাহলে ভোট কাটাকাটির অঙ্কে আখেরে লাভ হবে বিজেপিরই। সেই অঙ্ক জানেন অভিষেকও। সেই কারণে তিনি অধীরকে বিজেপির এজেন্ট প্রতিপন্ন করার চেষ্টা করলেন। অবশ্য আরও একজনকে এদিন কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক, তিনি হুমায়ুন কবির। অভিষেকের অভিযোগ, মুর্শিদাবাদের ওই নয়া গদ্দার বিজেপির নূতন এজেন্ট। শীঘ্রই তার আসল স্বরূপ মানুষের সামনে আসবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, বেলডাঙ্গার হিংসার নেপথ্যে উস্কানি দিচ্ছেন হুমায়ুনি। সব মিলিয়ে মুর্শিদাবাদে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসাতে পারেন এমন 2 নেতাকেই তিনি জুড়ে দিলেন বিজেপির সঙ্গে। মালদহের জনসভা থেকে শনিবার ফের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে লক্ষণীয় ব্যাপার, এদিন প্রায় পৌনে 1 ঘন্টার ভাষণে একবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করলেন না তিনি। নাম না করে গোটা বক্তৃতা জুড়ে শাসক দলকে নিশানা করে গেলেন প্রধানমন্ত্রী।
সভায় কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রসঙ্গ তুলে মোদি বলেন, বাংলার মানুষ ঘর, পানীয় জল, বিনামূল্যে রেশন সবকিছুরই অধিকারী। কেন্দ্র গরিব মানুষের জন্য যে সব যোজনা চালু করেছে তার সুবিধা বাংলার মানুষ পাওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তার অভিযোগ, তৃণমূল সরকার নির্মম ও নির্দয়। কেন্দ্র যে টাকা গরিবদের জন্য পাঠায় তা শাসক দলের লোকজন লুট করে নেয়। তাই তৃণমূলের নেতারাই বাংলার গরিব মানুষের শত্রু। আয়ুষ্মান ভারতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের কোটি কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়েছেন, অথচ বাংলা একমাত্র রাজ্য যেখানে এই প্রকল্প চালু হতে দেওয়া হয়নি। তার বক্তব্য, আমি চাই বাংলার গরিব মানুষও 5 লক্ষ টাকা চিকিৎসা পাক, কিন্তু তৃণমূল সরকার তা আটকে রেখেছে। এরপর সরাসরি সরকার পরিবর্তনের ডাক দেন মোদি। বলেন, বাংলায় কুশাসন নয়, সুশাসনের সময় এসেছে। ত্রিপুরা, অসম বিজেপির উপর ভরসা রেখেছে, বাংলাতেও সেই সময় আসবে। বিহারে জয়ের পর বলেছিলাম, মা গঙ্গার আশীর্বাদে বাংলায় উন্নয়নের গঙ্গা বইবে। বিদ্যুৎ প্রকল্পের প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। জানান, কেন্দ্রের সৌর বিদ্যুৎ প্রকল্পে দেশের লক্ষ লক্ষ পরিবার উপকৃত হচ্ছে। ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ বিল শূন্য করার সুযোগ পাচ্ছেন মানুষ। বাংলার মানুষও সেই সুবিধা পাওয়ার অধিকার রাখে, কিন্তু তৃণমূল সরকার গরিবের ভালো হয় এমন কোনো কাজ করতে দেয় না বলে অভিযোগ তার। মালদহের স্থানীয় সমস্যার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের দুর্নীতির খেসারত দিচ্ছে এই জেলা। প্রতি বছর নদী ভাঙনে অসংখ্য ঘরবাড়ি তলিয়ে যায়। মানুষ বারবার পার বাঁধানোর আবেদন জানালেও সরকার গুরুত্ব দেয় না। সিএজি রিপোর্ট উদ্ধৃত করে মোদির অভিযোগ, বাঁধ নির্মাণের টাকা যাদের প্রয়োজন ছিল তাদের দেওয়া হয়নি, বরং তৃণমূলের ঘনিষ্ঠদের নামে বারবার টাকা পাঠানো হয়েছে। তিনি বলেন, মালদহের মাটি থেকে বলছি, বাংলায় বিজেপির সরকার হলেই এই কালো দুর্নীতি বন্ধ হবে। অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে কাঠগড়ায় তোলেন প্রধানমন্ত্রী। তার দাবি, অনুপ্রবেশ বাংলার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সমৃদ্ধ দেশগুলিও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে, কিন্তু তৃণমূল সরকার থাকলে তা সম্ভব নয়। অভিযোগ করেন, শাসক দলের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের ভোটার বানাচ্ছে। এর ফলে গরিবদের অধিকার নষ্ট হচ্ছে, যুবকদের কাজ চলে যাচ্ছে, নারীদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে। মালদহ ও মুর্শিদাবাদের একাধিক এলাকায় হিংসা বাড়ার পিছনেও এই পরিস্থিতি দায়ী বলে দাবি তার। বিজেপি সরকার গঠিত হলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন মোদি। শুধু তাই নয়, বেলডাঙ্গায় সম্প্রতি এক মহিলা সাংবাদিক নিগ্রহের প্রসঙ্গ টেনে বলেন, তৃণমূল রাজ্যে স্কুল কলেজেও মহিলারা সুরক্ষিত নন। অত্যাচার হলে তাদের কথা শোনা হয় না, আদালতের দ্বারস্থ হতে হয়। এই পরিস্থিতির বদল জরুরি বলে মন্তব্য করেন তিনি। শেষে ভোটের আবেদন জানিয়ে বলেন, একটি ভোটই বাংলার পুরনো গৌরব ফেরাতে পারে। তৃণমূলের গুন্ডাগিরি ও গরিবদের নিপীড়নের অবসান ঘটবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটমুখী বাংলায় এসে মমতা বা অভিষেকের নাম না নেওয়াটা কৌশলগত। নাম না করে তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী আসলে শাসক দলকে সরকার হিসেবে কাঠগড়ায় তুলতে চেয়েছেন। ব্যক্তিকেন্দ্রিক আক্রমণের বদলে প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি ও উন্নয়ন আটকে দেওয়ার অভিযোগকে সামনে রেখেছেন। এতে একদিকে কেন্দ্র বনাম রাজ্য এই লড়াইয়ের ছবি স্পষ্ট হয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রীকে সরাসরি ভিকটিম হওয়ার সুযোগ না দেওয়ার রাজনৈতিক হিসেবেও কাজ করেছে বলে মনে করছে রাজনৈতিক শিবির। নিপা ভাইরাসে আক্রান্তের হদিশ মিলেছে রাজ্যে, তবু হাজার হাজার বাদুড়ের সঙ্গে গ্রামবাসীদের কয়েকশো বছরের সম্পর্ক অটুট বাঁকুড়ার মাঝডিহায়। সম্পর্ক বজায় রাখার কথা বললেও সতর্ক থাকার কথা বলছে স্বাস্থ্য দপ্তর। বাঁকুড়ার ওন্দা ব্লকের মাঝডিহা গ্রামকে বাদুড়ের স্বর্গরাজ্য বললে কম বলা হয়। এই গ্রামের আনাচে কানাচে থাকা গাছে গাছে হাজার হাজার বাদুড়ের বাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাশাপাশি থাকতে থাকতে এই গ্রামের মানুষ মনে করেন বাদুড়েরা তাদের পরিবারেরই একজন। বাদুড়বাহিত নিপা ভাইরাস সংক্রমণ গ্রামের মানুষের অজানা নেই, কিন্তু তবু বাদুড়ের সঙ্গে সহাবস্থানে আপত্তি নেই গ্রামের মানুষের। বাঁকুড়ার ওন্দা ব্লকের মাঝডিহা গ্রামে বাদুড় নাকি মানুষ, কারা আগে বসবাস করতে শুরু করেছিল তা জানেন না কেউই। প্রজন্মের প্রজন্ম ধরে গ্রামবাসীরা শুধু জানেন বাদুড়ের দল তাদের গ্রামেরই বাসিন্দা, তাকে রক্ষা করতে হবে। আর সেভাবেই শতকের পর শতক ধরে চোরা শিকারীদের হাত থেকে গ্রামবাসীদের নিজেদের চেষ্টায় রক্ষা করে এসেছেন বাদুড়ের দলকে। নিজেরা বাদুড় মারা তো দূরের কথা, আশপাশের প্রতিবেশী গ্রাম থেকে কেউ বাদুড়কে সামান্য বিরক্ত করতে এলেও বাধা দেন গ্রামের মানুষ। এর ফলে দিন যত গড়িয়েছে মাঝডিহা গ্রামের গাছে গাছে নিরাপদ আশ্রয়ে থাকা বাদুড়ের সংখ্যা ততই বেড়েছে। বর্তমানে গ্রামের গাছে গাছে কয়েক হাজার বাদুড় বসবাস করে। সম্প্রতি নিপা ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলার পর সংক্রমণ এড়াতে বাদুড়ের দেহরস থেকে দূরে থাকার কথা বলছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। সে কথা শুনেছেন মাঝদিহা গ্রামের মানুষও। তবে গ্রামের বাদুড়দের নিয়ে এতটুকুও ভীত নন তাঁরা। গ্রামের বাসিন্দা সোমা ঘোষ বলেন, ওদের ডাকে প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি, বছরের পর বছর এটাই আমাদের অভ্যেস।
আমরা থাকবো আর ওরা থাকবে না, এটা আমরা ভাবতেই পারি না। বাদুড়ে থেকে যে নিপা হচ্ছে তা আমরা জানি, কিন্তু গ্রামের এই বাদুড়ের দলকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আর এক বাসিন্দা সুশীল ঘোষ বলেন, এই গ্রাম থেকে এই বাদুড়ে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই, কেউ ওদের ক্ষতি করতে পারবে না, তাহলে গোটা গ্রাম রুখে দাঁড়াবে। এভাবেই নিপার আতঙ্কেও বাদুড়দের সঙ্গে সম্পর্কে ইতি টানতে নারাজ মাঝডিহা গ্রামের মানুষ। স্বাস্থ্য দপ্তর অবশ্য গ্রামবাসীদের সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছে। উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সজল বিশ্বাস বলেন, নিপা নিয়ে যেমন অযথা আতঙ্কের কোনো কারণ নেই, তেমনি এটাও বলবো সংক্রমণ এড়াতে সতর্ক থাকা দরকার। ওই গ্রামের মানুষদের অবশ্যই বাড়তি সতর্ক থাকতে হবে। দাদু হলেন বাবা, ভোটার তালিকায় অদ্ভুত বলে বিপাকে পড়েছেন হাওড়ার সাঁকরাইল এলাকার প্রায় 200 জন ভোটার। বাবার জায়গায় নথিতে উঠে এসেছে দাদুর নাম। এক দুজন নয়, একই সমস্যার সম্মুখীন বহু মানুষ। কিভাবে এমন ভুল হলো তা বুঝতে পারছেন না ভোটাররা। এই ঘটনার প্রতিবাদে শনিবার ডোমজুড়ে স্থানীয় বুথ লেভেল অফিসারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সাঁকরাইল বিধানসভার মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর বুথের প্রায় 200 ভোটারের ক্ষেত্রে এই বিভ্রাট দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, তাদের নাম খসড়া ভোটার তালিকায় আগেই ছিল, তবুও কমিশনের তরফে তাদের শুনানিতে ডাকা হয়েছে। নোটিশ হাতে পাওয়ার পরেই তারা দেখেন প্রত্যেকের ক্ষেত্রেই একই ধরনের ভুল। ভোটারদের বাবার নামের জায়গায় বসানো হয়েছে তাদের দাদুর নাম। ফলে 2 প্রজন্মের বয়সের ফারাক অনেকটাই বেড়ে গিয়েছে। আর সেই কারণে শুনানিতে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। এক ভোটারের দাবি, আমার মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে। আমার সব নথি ঠিক থাকা সত্ত্বেও বাবার জায়গায় দাদুর নাম দেখানো হয়েছে। এই ভুলের জন্য কেন আমাদের শুনানিতে বারবার যেতে হবে? অন্য আরেকজন ভোটার বলেন, আমরা সঠিকভাবে ফর্ম পূরণ করেছি, কিন্তু বিএলও অ্যাপে তথ্য দেওয়ার সময় দাদুকে বাবার জায়গায় বসানো হয়েছে। এই ভুল প্রশাসনের। এ বিষয়ে স্থানীয় বিএলও জানান, আমি অনেক পরে কাজ শুরু করেছি। কাজের চাপে কয়েকজনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হতে পারে, তবে শুনানির পরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। শেষ পর্যায়ে এসআইআর প্রক্রিয়া। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে বিএলওদের অসন্তোষ ক্রমশ বাড়ছে। অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন বিএলওদের একাংশ। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিচ্ছেন বিএলওরা। এসআইআর প্রক্রিয়ার শেষ পর্যায়ে বিএলওদের ইস্তফা ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে। বিএলওদের ইস্তফায় এসআইআর প্রক্রিয়া ধাক্কা খাবে না তো? কমিশন এই পরিস্থিতি কি পদক্ষেপ করবে? বিএলওদের ইস্তফার পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা তা নিয়েও চাপানুত্তর বেড়েছে। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 4 নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেন বিএলওরা। কাজের চাপে একাধিক বিএলওর মৃত্যু ও আত্মহত্যার অভিযোগ ওঠে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অবস্থান বিক্ষোভ করেন বিএলওদের একাংশ। এবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলওরা কাজ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিচ্ছেন। উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লকে প্রায় 200 জন বিএলও পেন ডাউন করেছেন। অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিলেন। তাদের বক্তব্য, নির্বাচন কমিশনের একের পর এক নির্দেশিকার জেরে তাদের হয়রানি ও হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বিএলওরা বিডিও দপ্তরের সামনের গেট আটকে বিক্ষোভেও দেখান। বিএলওদের দাবি, নতুন নতুন নির্দেশিকায় দিশেহারা তারা, কাজ করতে সমস্যা হচ্ছে। এর আগে গতকাল উত্তর 24 পরগনারই স্বরূপনগরে 53 জন বিএলও গণস্তফা দেন। জেলায় জেলায় বিএলওদের অসন্তোষ বাড়ছে। মৌখিক নির্দেশে কাজ করতে গিয়ে হেনস্থা হতে হচ্ছে বলে বিএলওদের অভিযোগ। ইস্তফা দিতে চেয়ে 5000-এর বেশি আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। বিএলওদের এই গণস্তফায় কি এসআইআরের কাজ বাধাপ্রাপ্ত হতে পারে? কি বলছে কমিশন? যদিও কমিশনের দাবি 80,000-এর বেশি বিএলও এসআইআরের কাজ করছেন। তাতে কয়েকজন বিক্ষোভ দেখালে কিংবা অব্যাহতি চাইলে অসুবিধা হবে না। পরিস্থিতি সামাল দেবেন ডিইও। জেলা শাসকদের কমিশন নির্দেশ দিয়েছে, বিএলওরা কেন ইস্তফা দিতে চাইছেন তা তদন্ত করে দেখতে পারেন জেলা শাসকরা। সত্যি কোনো কাজে বিএলওরা অব্যাহতি চাইছেন নাকি এর পিছনে উস্কানিমূলক মন্তব্য রয়েছে? ফলে চিঠি দিলে যে অব্যাহতি মিলবে এমনটা নয়। ওয়াকিবহাল মহল বলছে, বিএলওরা কাজ না করলে হিয়ারিং প্রক্রিয়া ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বিএলওরা চিহ্নিত না করে দিলে ভোটারদের চিহ্নিত করা সম্ভব নয়। ফলে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা অসম্ভব হয়ে যেতে পারে। একটি ব্লকেই 100-র বেশি বিএলও গণস্তফা দিলে স্বাভাবিকভাবে অসুবিধা হবে। বিএলও ঐক্যমঞ্চের দাবি, কেউ উস্কানি দিচ্ছে কিনা তা দেখা হোক। বিএলও ঐক্যমঞ্চের সাধারণ
সম্পাদক মণ্ডল বলেন, প্রায় 84,000 বিএলও কাজ করছেন। বিএলওদের কিছু অভিযোগ তো ঠিকঠাক ফর্ম পূরণের পরও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় বিক্ষোভ হচ্ছে। এটা তদন্ত করে দেখা দরকার। এই নিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, উস্কানি তো একমাত্র রয়েছে কমিশনের। তারা কেন নতুন নতুন নিয়ম চালু করছে? আমার এক আত্মীয় একবার শুনানির পর আবার তাকে শুনানিতে ডেকেছে, তাকে বলেছে নতুন ডকুমেন্ট লাগবে। উস্কানি তো কমিশন ও বিজেপি দিচ্ছে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, অন্যান্য রাজ্যে বিএলওরা কাজ করছেন, এখানে বিএলওদের একাংশ কেন বিক্ষোভ দেখাচ্ছে তা কমিশন দেখুক।